গল্পপ্রিয় বন্ধুরা, কুপিবাতির গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। গত কয়েক শতকে বলা হাজারো গল্পের সমাহার থাকবে কুপিবাতির গল্পে। কখনো হাসির, কখনো কান্নার, কখনো ফেলুদার গভীরতম রহস্যের কিংবা জুল ভার্নের অলৌকিক পৃথিবী, কখনো বা হুমায়ুন আহমেদের হিমুর পরাবাস্তব পৃথিবী। এই কন্টেন্টের ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গ করবেন না, আর অবশ্যই পাইরেসিকে কোনোভাবেই উৎসাহিত করবেন না। তাহলে আজকের কুপিবাতির গল্প পাঠ শুরু করি, চলুন। আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও রক্তমৎস্য রহস্য। গত কদিনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, তাই আর ডায়েরি লিখিনি। আজ একটা স্মরণীয় দিন, কারণ আজ আমার লিঙ্গুয়াগ্রাফ যন্ত্রটা তৈরি করা শেষ হয়েছে। এই যন্ত্রে যে কোনো ভাষার কথা রেকর্ড হয়ে গিয়ে 3 মিনিটের মধ্যে তার বাংলা অনুবাদ ছাপা হয়ে বেরিয়ে আসে। জানোয়ারের ভাষার কোনো মানে আছে কিনা সেটা জানার একটা বিশেষ আগ্রহ ছিল। আজ আমার বিড়াল নিউটনের 3 রকম ম্যাও রেকর্ড করে তার 3 রকম মানে পেলাম। একটা বলছে দুধ চাই, একটায় মাছ চাই, আরেকটায় বলছে ইঁদুর চাই। বিড়ালরা কি তাহলে খিদে না পেলে ডাকে না? আরও 2 রকম ম্যাও রেকর্ড না করে সেটা অবশ্য বোঝার কোনো উপায় নেই। মাঝ বলতে মনে পড়ল, আজ খবরের কাগজে একটা খবর বেরিয়েছে। সেটার সত্যি মিথ্যে জানি না, কিন্তু সেটা যদি বানানো হয় তাহলে যে বানিয়েছে তার কল্পনা শক্তির প্রশংসা করতে হয়। খবরটা এখানে তুলে দিচ্ছি। গোপালপুর, 10 জানুয়ারি। গোপালপুরের সমুদ্র তটে একটি আশ্চর্য ঘটনা স্থানীয় সংবাদদাতার একটি আশ্চর্য বিবরণে প্রকাশ পাইয়াছে। উক্ত বিবরণে বলা হইয়াছে যে গতকাল সকালে নুলিয়া শ্রেণীর কতিপয় ধীবর জাল ফেলিয়া সমুদ্র হইতে মাছ ধরিয়া সেই জাল ডাঙায় ফেলিবা মাত্র উহা হইতে 20-25টি রক্তাভ মৎস্য লাফাইতে লাফাইতে পুনরায় সমুদ্রের জলে ঝাঁপাইয়া পড়িয়া রীতিমতো অদৃশ্য হইয়া যায়। নুলিয়াদের কেহই নাকি এই মৎস্যের জাত নির্ণয় করিতে পারে নাই, এবং জাল বন্ধ মৎস্যের এহেন ব্যবহার নাকি তাহাদের অভিজ্ঞতায় এই প্রথম। আমার প্রতিবেশী অবিনাশবাবু খবরটা পড়ে বললেন, এ তো সবে শুরু, এবার দেখবেন জল থেকে মাছ ডাঙায় ছিপ ফেলে মানুষ ধরে ফ্রাই করে খাচ্ছে। জলচর, স্থলচর আর বোমচর, এই 3 শ্রেণীর জীবের উপরেই মানুষ যে অত্যাচার এতদিন চালিয়ে এসেছে, একদিন না একদিন যে তার ফল ভোগ করতে হবে, তাতে আর আশ্চর্য কি? আমি তো মশাই অনেক দিন থেকেই নিরামিষ খাবার কথা ভাবছি। এই শেষের কথাটা অবশ্য ডাহা মিথ্যে। কারণ আর কিছু না হোক, অন্তত ইলিশ মাছ ভাজার গন্ধ পেলে যে অবিনাশবাবু আর নিউটনের মধ্যে কোনো তফাৎ থাকে না, সেটা আমি নিজের চোখে বহুবার দেখেছি। তা অবিনাশবাবু একটু বাড়িয়ে বলে থাকেন, তাই আমি আর কিছু বললাম না। আজ ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়েছে, এটাও একটা ঘটনা। আমার ল্যাবরেটরির থার্মোমিটার সকালে দেখি 42 ডিগ্রি ফারেনহাইট। গিরিডিতে বহুকাল এরকম ঠান্ডা পড়েনি। আমার এয়ার কন্ডিশনিং পিলটা কাজে দিচ্ছে ভালো। শার্টের বুক পকেটে একটা বড়ি রেখে দেই, আর তার ফলে গরম জামার কোনো প্রয়োজন আমার হয় না। 16 জানুয়ারি। আজকের স্টেটসম্যানের প্রথম পাতার একটা খবরের বাংলা করে দিচ্ছি। ওয়াল্টের 14 জানুয়ারি। স্থানীয় একটা খবরে প্রকাশ যে গতকাল সকালে একটি নরওয়েজীয় যুবক সমুদ্রে স্নানরত অবস্থায় একটি মাছের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করে। লার্স কনস্ট্যান্ট নামক 28 বছর বয়সের এই যুবক তারই এক মাদ্রাজি বন্ধু পরমেশ্বরের সঙ্গে জলে নেমেছিল। কোনো এক সময় ভারতীয় যুবক তার বন্ধুর গলায় এক আর্তনাদ শুনে তার দিকে ফিরে দেখে একটা বিঘৎ প্রমাণ লাল রঙের মাছ কনস্ট্যান্টের গলায় কামড়ে ধরে ঝুলে আছে। পরমেশ্বর তার বন্ধুটির কাছে পৌঁছানোর আগেই মাছটি জলে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়, আর তার পর মুহূর্তেই কনস্ট্যান্টও অজ্ঞান হয়ে পড়ে। শুকনো বালির উপর কনস্ট্যান্টকে এনে ফেলার পর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এই ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত করছে। আপাতত ওয়াল্টেরের সমুদ্রে স্নান নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। প্রথমে গোপালপুর,
তারপর ওয়াল্টেয়ার। দুটো মাছ একই জাতের বলে মনে হয়। হয় দুটো খবরকেই মিথ্যে বলে উড়িয়ে দিতে হয়, না হয় দুটোকেই বিশ্বাস করতে হয়। আজ সারাদিন ধরে মাছ সম্বন্ধে পড়াশোনা করেছি। যতই পড়ছি ততই ঘটনা দুটির অস্বাভাবিকত্ব বুঝতে পারছি। সকালে খবরটা পড়ে বৈঠকখানায় বসে বসে ভাবছি, এই সুযোগে গোপালপুরটা একবার ঘুরে এলে মন্দ হতো না। এমন সময় অবিনাশবাবু লাফাতে লাফাতে হাঁপাতে হাঁপাতে এসে উত্তেজিতভাবে তার হাতের কাগজটা আমার নাকের সামনে নাড়তে নাড়তে বললেন, এই 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 যে পড়েছেন মশাই, পড়েছেন? কীরকম বলেছিলাম, অলরেডি শুরু হয়ে গিয়েছে মানুষের বিরুদ্ধে অভিযান। আমি বললাম, তাহলে বলবো অভিযানটা আমার বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ আমি পারা তো মাছ মাংস খাই না, আর আপনার দুবেলা 5 টুকরো করে মাছ না হলে চলে না। অবিনাশবাবু ধপ করে সোফায় বসে পড়ে কাগজটা পাশে ফেলে দিয়ে বললেন, যা বলেছেন মশাই, মাছ ছাড়া মানুষ কি করে বাঁচে জানি না। আমি এ কথায় কোনো মন্তব্য না করে বললাম, সমুদ্র দেখেছেন? অবিনাশবাবু তার কমফোর্টারটা আরও ভালো করে গলায় জড়িয়ে নিয়ে বললেন, ধুর, সমুদ্র না হাতি, পুরীটা পর্যন্ত যাবো করে যাওয়া হলো না। আসলে কি জানেন, সমুদ্রের মাছটা আবার আমার ঠিক রোচে না, আর ওসব জায়গায় শুনেছি খালি ওই খেতে হয়। আমার গোপালপুর যাওয়ার প্ল্যানটা শুনে ভদ্রলোক একটুক্ষণ চুপ থেকে বললেন, ঝোলে পড়বো নাকি আপনার সঙ্গে? হ্যাঁ, 60-এর উপরে বয়স হলো, সমুদ্র দেখলুম না, মরুভূমি দেখলুম না, পাহাড় দেখলুম না, শেষটায় মরবার সময় আফসোস করতে হবে নাকি? আমি নিজে গোপালপুর যাওয়া মোটামুটি স্থির করে ফেলেছি। এই অদ্ভুত মাছের সন্ধান না পেলেও নিরিবিলিতে আমার লেখার কার্যক্রমগুলো খানিকটা এগিয়ে যাবে, আর চেঞ্জও হবে ভালোই। 21শে জানুয়ারি, 2 দিন হলো গোপালপুর এসে পৌঁছেছি। শেষ পর্যন্ত অবিনাশবাবু আমার সঙ্গ নিলেন। তবে আমি হোটেলে, আর উনি একজন স্থানীয় বাঙালির বাড়িতে পেইং গেস্ট হয়ে আছেন। পিটপিটে লোক বলেই এই ব্যবস্থা। বললেন, ওসব বিলিতি হোটেলে কখন যে কি বলে কিসের মাংস খাইয়ে দেয়, তার চেয়ে পয়সা বেশি দিয়ে ইঁদুর বাড়িতে থাকা অনেক ভালো। আমার চাকর প্রহ্লাদকে রেখে এসেছি, তবে নিউটনকে সঙ্গে এনেছি। ও এসেই সমুদ্র তটের কাঁকড়াদের নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত রক্ত মাছের কোনো হদিস পাইনি। এখানে ভদ্রলোকদের মধ্যে কেউই ওই মাছ দেখেনি। যে নুলিয়াদের জালে মাছগুলো ধরা পড়েছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা তো বলে এইরকম ঘটনা তাদের 14 পুরুষের জীবনে কখনো ঘটেনি। জালটা টানার সময় সেটা জালে থাকতেই তারা মাছের আশ্চর্য লাল রং দেখে বুঝেছিল এটা কোনো নতুন জাতের মাছ ধরা পড়েছে। ডাঙায় তুলে জালটা খোলার সঙ্গে সঙ্গেই নাকি অন্য সব মাছের ভিড়ের মধ্যে লাল মাছগুলো সব একসঙ্গে লাফিয়ে উঠে লাফাতে লাফাতে সমুদ্রের জলে গিয়ে পড়ে। লাফটা নাকি অনেকটা ব্যাঙের মতো, আর সেটা লেজের উপরে ভর করে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে। এটাও অনেক নুলিয়া লক্ষ্য করেছিল যে মাছের লেজটা নাকি দুভাগ হয়ে দুটো পায়ের মতো হয়ে গেছে। অন্তত একজনও ক্যামেরাওয়ালা লোক যদি ওই ঘটনার সময় কাছাকাছি থাকতো। আমি নিজে ক্যামেরা এনেছি, আর আরও কিছু কাজে লাগার মতো যন্ত্রপাতি এনেছি। সেসব ব্যবহার করার সুযোগ আসবে কি না আসবে না জানি না। আমার মেয়াদ হলো 7 দিন, যা হবার এর মধ্যেই হতে হবে। কাল হোটেলে এক জাপানি ভদ্রলোক এসেছেন। ডাইনিং রুমে আলাপ হলো। নাম হামাকুরা। ভাঙা ভাঙা ইংরেজি বলেন, বেশ কষ্ট করে তার মানে বুঝতে হয়। ভাগ্যিস আমার লিঙ্গুয়াগ্রাফটা সঙ্গে এনেছিলাম, এতে দুটো কাজ হয়েছে। ভদ্রলোকের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলা সম্ভব হচ্ছে, আর উনিও আমার বৈজ্ঞানিক প্রতিভা সম্পর্কে বেশ ভালোভাবেই জেনে ফেলেছেন। উনি নিজে যে কী কাজ করেন সেটা এখনও ঠিক বুঝতে পারিনি। আমি এই বিষয়ে প্রশ্ন করলে উনি ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করেন। এত লুকোবার কি আছে আমি জানি না। কাল বিকেলবেলায় উনিও আমার মতোই সমুদ্রের ধারে পায়চারি করে বেরিয়েছিলেন। প্রায় দেখছিলাম উনি হাঁটা থামিয়ে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে আছেন। জাপানে শুনেছি মুক্তোর ব্যবসা আছে, আর জাপানি মুক্তোর খ্যাতি আছে। উনি কি সেই ধান্দাতেই এলেন নাকি? 23শে জানুয়ারি, পরশু রাত থেকেই নানা রকম ঘটনা ঘটতে শুরু করেছে। জাপানি ভদ্রলোকটি যে আমারই সমগোত্রীয়, অর্থাৎ উনিও যে বৈজ্ঞানিক, আর তার গোপালপুর আসার উদ্দেশ্যটা কি, এসব খবর কি করে জানলাম সেটা আগে বলি।
গতকাল রোজকার মতো ভোরবেলা উঠে সমুদ্রের ধারে গিয়ে নুলিয়াদের জাল টানা দেখছিলাম। এমন সময় জালে একটা নতুন ধরনের সামুদ্রিক জীব উঠল। বইয়ে ছবি দেখলেও এর নামটা আমার ঠিক মনে ছিল না। ওটার স্থানীয় নাম কিছু আছে কিনা সেটা যেই না নুলিয়াদের জিজ্ঞেস করতে যাব, এমন সময় পিছন থেকে হামাকুড়ার গলা পেলাম, লায়ন ফিশ। সত্যি তো, লায়ন ফিশ। আমি বেশ একটু অবাক হয়ে বললাম, তোমার এসব ব্যাপারে ইন্টারেস্ট আছে বুঝি? ভদ্রলোক একটু হেসে বললেন, ওটাই হলো তার পেশা। সামুদ্রিক প্রাণীতত্ত্ব নিয়ে 25 বছর ধরে গবেষণা করছেন তিনি। এটা শুনে আমি তাকে আবার নতুন করে তার গোপালপুরে আসার কারণটা জিজ্ঞেস করলাম। হামাকুড়া বললেন, তিনি আসছেন সিঙ্গাপুর থেকে। ওখানে সমুদ্রের উপকূলে গবেষণার কাজ করছিলেন। হঠাৎ একদিন কাগজে গোপালপুরের জামুপিনি ফিশের কথা পড়ে সেটা দেখার আশায় তিনি এখানে চলে আসেন। জামুপিনি যে জাম্পিং, সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। জাপানিরা যুক্তাক্ষরকে ভেঙে কিভাবে দুটো আলাদা অক্ষরের মতো উচ্চারণ করে সেটা এই কদিনে আমি জেনে গেছি। হসন্ত ব্যাপারটাও এদের ভাষায় নেই, আর নেই লয়ের ব্যবহার। সিঙ্গাপুর আর গোপালপুর, তাই হামাকুড়ার উচ্চারণে হলো সিনুগাপুরো আর গোপালপুরো। আর আমি হয়ে গেছি প্রফেসরও সোনুকু। যাই হোক, আমিও হামাকুড়কে বললাম যে আমারও গোপালপুর আসার উদ্দেশ্য ওই একই, কিন্তু যেরকম ভাবগতিক দেখছি তাতে আশাটা খুব লাভবান হবে বলে মনে হচ্ছে না। হামাকুড়া আমার কথাটা শুনে কি যেন বলতে গিয়েও বলল না। বোধহয় ভাষার অভাবেই তার কথাটা আটকে গেল। সন্ধ্যার দিকটা রোজই আমি বারান্দায় বসে থাকি। বারান্দা থেকে এক ধাপ নামলেই বালি, আর বালির উপর দিয়ে 100 গজ হেঁটে গেলেই সমুদ্র। কাল বিকালে আমি আর হামাকুড়া পাশাপাশি ডেক চেয়ারে বসে আছি, আর অবিনাশবাবু একটা করাত মাছের দাঁত দিয়ে আমাদের দেখাচ্ছেন আর বলছেন যে এইটা বাড়িতে রাখলে আর চোর আসবে না। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল। সন্ধ্যার আবছা আলোতে স্পষ্ট দেখতে পেলাম সমুদ্রের মাঝখান থেকে কি যেন একটা লম্বা জিনিস বেরিয়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার মাথার উপর একটা সবুজ আলো জ্বলে উঠল। হামাকুড়া জাপানি ভাষায় কি জানি বলে লাফিয়ে উঠে তার ঘরে চলে গেলেন। তারপরে সে ঘর থেকে খটখট, খুটখুট, পি পি ইত্যাদি নানা রকম শব্দ বেরোতে লাগলো। সবুজ আলোটা দেখি ক্রমাগত জ্বলছে, নিভছে। তারপর একটা সময় সেটা নিভল না, জ্বলেই রইল। এদিকে অবিনাশবাবু উত্তেজিত হয়ে পড়েছেন, বলছেন, এ যেন বায়োস্কোপ দেখছি মশাই, কি হচ্ছে বলুন তো, ও জিনিসটা কি? এবার হামাকুড়া ঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে মনে হলো সে ভারী নিশ্চিন্ত বোধ করছে এবং খুশিও বটে। সবুজ আলোটার দিকে আঙুল উঠিয়ে সে বলল, মাই শিপ টু গো ডাউন আনো দ্য ওয়াটার। বুঝলাম সেটা সাবমেরিন জাতীয় একটা কিছু, আন্ডার ওয়াটার, অর্থাৎ সমুদ্রের তলায় চলে। আমি বললাম, ওতে কে আছে? হামাকুড়া বলল, তানাকা, মাই ফ্রেন্ড। ইয়োর ফ্রেন্ড? হামাকুড়া ঘন ঘন মাথা নেড়ে বলল, উই ডু সায়েন্টিস্ট গো ডাউন টু স্টাডি লাইফ আন্ডার ওয়াটার। অর্থাৎ আমরা দুজন সায়েন্টিস্ট, আমরা গো ডাউন টু স্টাডি লাইফ আন্ডার ওয়াটার। বুঝলাম তানাকা হলো হামাকুড়ার সহকর্মী। ওরা দুজনে একসঙ্গে সমুদ্রগর্ভে নেমে সামুদ্রিক জীবজগৎ সম্পর্কে গবেষণা করছে। এবার বেশ স্পষ্ট বুঝতে পারলাম যে জাহাজটা আমাদের দিকে এগিয়ে এসেছে, আর আলোটা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। হামাকুড়া বারান্দা থেকে বালিতে নেমে জলের দিকে হাঁটতে শুরু করলো। আমরা দুজন তার পিছু নিলাম। জাহাজটা সম্পর্কে ভারী কৌতূহল ছিল। হামাকুড়া যে এতদিন এইটারই অপেক্ষা করছিল বুঝতে পারলাম। অবিনাশবাবু বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার কানে ফিসফিস করে বললেন, আপনার সঙ্গে আত্মরক্ষার জন্য অস্ত্রশস্ত্র আছে আশা করি। আমার কিন্তু এদের ভাবগতিক ভালো লাগছে না মশাই। হয় এরা গুপ্তচর, নয় স্মাগলার, এ আমি বলে দিলাম। জলের উপর দিয়ে যেভাবে সাবমেরিনটা তীরে চলে এলো তাতে বুঝলাম যে সেটা অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ জলেও চলে, ডাঙাতেও চলে। পুরীর সমুদ্র তীর হলে এতক্ষণে হাজার হাজার লোক এই জাহাজ দেখতে জমে যেত, কিন্তু গোপালপুরে এই জাহাজ আসার কথা জানলাম কেবলমাত্র আমি,
অবিনাশবাবু আর হামাকুড়া। আয়তনে জাহাজটা আমাদের হোটেলের একটা কামরার চেয়ে বেশি বড় নয়। আকৃতিতে মাছের সঙ্গে একটা সাদৃশ্য আছে, যদিও মুখটা চ্যাপ্টা। তলায় 3টে চাকা, দুপাশে 2টো ডানা, আর লেজের দিকে একটা হাল লক্ষ্য করলাম। কাঁধের উপরে যে ডান্ডাটা রয়েছে সেটা জলের ভিতর পেরিস্কোপের কাজ করে। এই ডান্ডাটারই মাথায় আছে সবুজ আলোটা। জল পেরিয়ে তীরে পৌঁছাতেই জাহাজটা থামল, আর তার দুপাশ থেকে 2টো কাটার মতো জিনিস বেরিয়ে বালির ভেতর বেশ খানিকটা ঢুকে জাহাজটাকে শক্ত করে ডাঙার সঙ্গে আটকে দিল। বুঝলাম ঢেউ এলেও সেটা আর স্থানচ্যুত হবে না। তারপর দেখলাম জাহাজের এক পাশের একটা দরজা খুলে গিয়ে তার ভেতর থেকে একজন চশমা পরা বেটেখাটো গোলগাল হাসি খুশি জাপানি ভদ্রলোক বেরিয়ে এসে হামাকুড়ার সঙ্গে হ্যান্ডশেক করে। আমাদের দিকে বারবার ফিরে নতজান হয়ে অভিবাদন জানাতে লাগলো সে। তারই ফাঁকে অবশ্য হামাকুড়া তার সহকর্মীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। অবিনাশবাবু এবার ফিসফিস করে বললেন, অধিভক্তি তো চোরের লক্ষণ বলে জানতাম, ইনি এত বারবার হেট হচ্ছে কেন বলুন তো? আমিও ফিসফিস করে বললাম, জাপানে চোর, ছেচোর, সাধু, সন্ন্যাসী সবাই ওভাবে হেট হয়, ওতে সন্দেহ করার কিছু নেই। সমুদ্র তীর থেকে হোটেলে ফিরে আসার সময় সমস্ত ব্যাপারটা পরিষ্কারভাবে জানলাম। তানাকাও ছিল সিঙ্গাপুরে হামাকুড়ার সঙ্গে। সে গোপালপুর পর্যন্ত সমস্ত পথটা সমুদ্রের তলা দিয়েই এসেছে, আর হামাকুড়া এসেছে আকাশপথে আর স্থলপথে। গোপালপুরকে ঘাঁটি করে ওরা দুজন সমুদ্রের তলায় অভিযান চালাবে রক্তমৎস্যের সন্ধানে। আমি জিজ্ঞেস করলাম, মিস্টার তানাকা যে এতখানি পথ জলের তলা দিয়ে এলেন, তিনি কি সেই আশ্চর্য লাল মাছ একটাও দেখতে পাননি? তানাকা হামাকুড়ার চেয়েও কম ইংরেজি জানেন। আমি লিঙ্গুয়াগ্রাফের সাহায্যে বুঝতে পারলাম যে রক্তমাছের কোনো চিহ্ন তিনি দেখেননি, কিন্তু অন্য জলচর প্রাণীর হাবভাবে অদ্ভুত একটা চাঞ্চল্য লক্ষ্য করেছেন। রেঙ্গুনের উপকূল দিয়ে আসার সময় অনেক মাছকে মরে পড়ে থাকতে দেখেছেন। তার মধ্যে কিছু হাঙর আর কিছু শুশুকও ছিল। এসবের কারণ তানাকা কিছুই অনুমান করতে পারেনি, কিন্তু তার একটা ধারণা হয়েছে যে রক্তমাছ না হলেও অন্য কোনো জলচর প্রাণীর দৌরাত্ম্য এসব মৃত্যুর কারণ হতে পারে। তানাকাকে ক্লান্ত মনে হওয়াতে তখন তাকে আর প্রশ্ন করে বিরক্ত করলাম না। আমার ঘরে এসে অবিনাশবাবু বললেন, সমুদ্রের তলায় এভাবে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে, এ তো ভারী অদ্ভুত ব্যাপার, কালে কালে কী না হলো। ভদ্রলোক এখনও জানেন না যে সাবমেরিন বলে একটা জিনিস বহুদিন হলো আবিষ্কার হয়েছে, আর লোকে সেই তখন থেকেই জলের তলায় চলাফেরা করছে। তবে খুব বেশি গভীরে নামা আগে সম্ভব ছিল না, সেটা বোধহয় এই জাপানি আবিষ্কৃত জাহাজে সম্ভব হচ্ছে। অবিনাশবাবু বললেন, জানেন, এই জায়গাটা চট করে একঘেয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন দেখছি বেশ জমে উঠেছে, বেশ একটা রোমাঞ্চ অনুভব করছি। এতকাল থেকে দুটো জাপানিকে একসঙ্গে দেখব এ কোনো দিন ভাবতে পারিনি। তবে ওইসব মাছ ফাছের ব্যাপারে আমার বিশ্বাস হয় না মশাই। লাল মাছ, লাল মাছটা আবার নতুন জিনিস হলো নাকি? গিরিডিতে আমাদের মিত্তিরদের বাড়িতেই তো এক গামলা ভর্তি লাল নীল কত রকম মাছ রয়েছে, আর লাফিয়ে লাফিয়ে চলাটাই আর কি এমন আশ্চর্য হলো বলুন? কই মাছ কানে হাঁটতে কি দেখেননি আপনারা? সেও তো একরকম লাফানোই হলো। অবিনাশবাবু চলে যাবার পর খাওয়া দাওয়া সেরে ঘন্টা দুয়েক একটা প্রবন্ধ লেখার কাজ খানিকটা এগিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এখানে রাত 9টা থেকে ইলেকট্রিসিটির গোলমালে হোটেলের বাতিগুলো নিভে গিয়েছিল, তাই বেয়ারা এসে ঘরে মোমবাতি দিয়ে গিয়েছিল। বাইরে এসে দেখি সব থমথমে অন্ধকার। বারান্দার অন্য প্রান্তে হামাকুড়া আর তানাকার পাশাপাশি ঘর, সে দুটো অন্ধকার। বোধহয় দুজনেই ঘুমিয়ে পড়েছে। বহু দূরে কোথা থেকে জানি ঢোলের শব্দ আসছে, বোধহয় নুলিয়াদের কোনো পর্বটর্ব আছে। এছাড়া শব্দের মধ্যে কেবল সমুদ্রের ঢেউয়ের দীর্ঘশ্বাস। আমি বারান্দা থেকে বালিতে নামলাম, এখনো চাঁদ ওঠেনি। একটা মৃদু শব্দ পেয়ে পেছনে ফিরে দেখি নিউটন ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার দৃষ্টি সমুদ্রের দিকে, তার পিঠের লোমগুলো খাড়া হয়ে উঠেছে আর লেজটা ফুলে উঁচিয়ে উঠেছে। আমারও চোখ সমুদ্রের দিকে গেল। সমুদ্রের ঢেউয়ে ফসফরাস থাকার দরুন সেটা অন্ধকারেও বেশ পরিষ্কার দেখা যায়, কিন্তু এই ফসফরাসের নীলচে আলো ছাড়াও আর একটা আলো এখানে চোখে পড়ল। সেটা জ্বলন্ত কয়লার মতো লাল, আর এই লাল আভা চলে গেছে তীরের লাইন ধরে এপাশ থেকে ওপাশে যতদূর চোখ যায়।
এই আভা স্থির নয়, তার মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য আছে, চলাফেরা আছে, এগিয়ে আসা পিছিয়ে যাওয়া আছে। নিউটন ওই লালের দিকে চেয়ে গড়গড় করতে আরম্ভ করলো। আমি ওকে চট করে কোলে তুলে ঘরে রেখে আমার সুপার টর্চ লাগানো বাইনোকুলারটা নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আবার বারান্দায় এলাম। টর্চটা জেলে লালের দিকে তাক করে বাইনোকুলার চোখে লাগাতেই একটা চোখ ধাঁধানো অবাক করা দৃশ্য দেখতে পেলাম। কাতারে কাতারে সোজা হয়ে দাঁড়ানো মাছের মতো দেখতে কোনো প্রাণী, তাদের প্রত্যেকটির গা থেকে লাল আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তারা যেন কৌতূহলী দৃষ্টিতে ডাঙার দিকে তাকিয়ে আছে। কিন্তু এ দৃশ্য মিনিট খানেকের বেশি দেখার সৌভাগ্য হলো না। আমার আলোর জন্যই বা অন্য কোনো কারণে কিনা জানি না, সমস্ত মাছ একসঙ্গে হঠাৎ করে সমুদ্রের জলে ফিরে গেল, আর সেই সঙ্গে এই বিস্তীর্ণ অগ্নিরেখা অদৃশ্য হয়ে বাকি রইল শুধু ঢেউয়ের ফেনায় ফসফরাসের স্নিগ্ধ আভা। আমি আরও কিছুক্ষণ অবাক হয়ে সমুদ্রের দিকে চেয়ে থেকে তারপর আস্তে আস্তে চিন্তিতভাবে আমার ঘরে ফিরে এলাম। একই অদ্ভুত অজানা রহস্যময় প্রাণীর আবির্ভাব হলো। এতদিন এরা কোথায় ছিল? এরই একটার ছবলে ওয়াল্টেয়ারে একজন মানুষের মৃত্যু হয়েছে। এরা কি তাহলে মানুষের শত্রু? সমুদ্রের তলায় যে মরা মাছ তানাকা দেখেছে, তাদের মৃত্যুর জন্য কি এরাই দায়ী? রাত হয়েছিল অনেক, ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। ভালো ঘুম হলো না, তার একটা কারণ নিউটনের ঘন ঘন গড়গড়ানি। আজ সকালে কাল রাত্রের ঘটনাটা আমার জাপানি বন্ধুদের কাছে বললাম। তানাকা শুনে বলল, তাহলে বোধহয় আমাদের খুব বেশি ঘুরতে হবে না, ওরা নিশ্চয়ই কাছাকাছির মধ্যে আছে। আমি একটু ইতস্তত করে শেষ পর্যন্ত আমার মনের কথাটা বলেই ফেললাম। তোমাদের ওই জাহাজে কি দুজনের বেশি লোক যেতে পারে না? হামাকুরা বলল, আমরা 6 জন পর্যন্ত ওই জাহাজে নেমেছি, তবে বেশি দিন একটানা ঘুরতে হলে 4 জনের বেশি লোক একসঙ্গে না নেওয়াই ভালো। আমি বললাম, তোমাদের আপত্তি না থাকলে আমি আর আমার বিড়াল তোমাদের সঙ্গে আসতে চাই। আমাদের খোরাকের ব্যবস্থা আমি নিজেই করব, সে বিষয়ে তোমাদের ভাবতে হবে না। হামাকুরা শুধু রাজিই হলো না, খুশিও হলো। তানাকা আবার রসিক লোক, সে বলল, তোমার ওই যন্ত্রটার সঙ্গে থাকলে হয়তো মাছের ভাষাও বুঝে ফেলা যেতে পারে। ঠিক হলো যে পরদিন অর্থাৎ আগামীকাল সকালে আমরা রওনা হব। ওদের সঙ্গে খাবার দাবার আছে 7 দিনের মতো। সেই সময়টুকু আমরা একটানা সমুদ্র গর্ভে ঘুরতে পারবো। ভাগ্যিস গোপালপুরে এসেছিলাম, আর ভাগ্যিস হামাকুরাও ঠিক এখানেই এসেছিল। সময় পেলে এরকম একটা জাহাজ আমার পক্ষে তৈরি করে নেওয়া অসম্ভব ছিল না, কিন্তু আপাতত এই জাপানিদের সাবমেরিনের জন্য ভগবানকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আমাদের হোটেলের ম্যানেজার একজন সুইস মহিলা, তাকে বলে দিলাম আমাদের ঘরগুলো যেন অন্য কাউকে দিয়ে দেওয়া না হয়। এই ভদ্র মহিলাটির মতো এমন কৌতূহল মুক্ত মানুষ আমি আর দেখিনি। আমাদের এত উত্তেজনা, এত জল্পনা কল্পনা, এমনকি রক্তমৎস্যের গতরাত্রের আবির্ভাবের বর্ণনাও যেন তাকে বিন্দু মাত্র বিচলিত করল না, অথবা তার কৌতূহল উদ্রেক করল না। তিনি কেবল বললেন, যে কদিন থেকেছ তার ভাড়াটা চুকিয়ে দিলে যে কদিন থাকবে না তার ভাড়াটা আমি ধরব না। তোমাদের যদি দুর্ভাগ্যক্রমে সলিল সমাধি হয়, তাই ভাড়াটা আমি আগে থেকে দিয়ে দিতে বলছি। আশ্চর্য হিসেবে মহিলা। দুপুরের দিকে অবিনাশবাবু আমাকে এসে গোছগাছ করতে দেখে বললেন, কি মশাই, ফেরার তাল করছেন নাকি? সবে তো খেলা জমেছে। আমি অবিনাশবাবু সম্পর্কে একটু কিন্তু বোধ করছিলাম, তবে এটাও বুঝেছিলাম যে এখন অবিনাশবাবুর কথা ভাবলে চলবে না। তিনি এর মধ্যেই 2-1 স্থানীয় বাঙালি ভদ্রলোকের সঙ্গে বেশ ভাব জমিয়ে নিয়েছেন, কাজেই তাকে যে একেবারে অকুল পাথারে ফেলে দিয়ে যাচ্ছি তাও নয়। আমার গোছগাছের কারণ বলাতে অবিনাশবাবু এক মুহূর্তের জন্য থ মেরে গিয়ে তারপর একবারে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে উঠলেন, তলে তলে আপনি এই মতলব ভাবছিলেন? আপনি তো আচ্ছা সেলফিশ লোক মশাই, শুধু আপনারই হবে কেন এই প্রিভিলেজ? আপনি বৈজ্ঞানিক হতে পারেন, কিন্তু আপনি মাছ সম্বন্ধে কি জানেন? আমি তো তবু মাছখোর, ভালোবেসে মাছ খাই, আর আপনি তো প্র্যাকটিক্যালি মাছই খান না। আমি কোনো মতে তাকে থামিয়ে টামিয়ে বললাম, আপনাকে যদি সঙ্গে নেই তাহলে খুশি হবেন? আলবৎ হব, এমন সুযোগ কে ছাড়ে? আমার বউ নেই, ছেলে নেই, পুলে নেই, আমার বন্ধনটা কিসের? এদের তবু একটা কিছু করা হবে, লোককে অন্তত বলতে পারবো যে ফরেনে গেছি।
তা সে মাছের দেশ না মানুষের দেশ সেটা বলার কি দরকার। হামাকুরাকে অবিনাশবাবুর কথা বলাতে সে একগাল হেসে বলল, উই জাপান তু, ইউ বেঙ্গলি তু, পারফেক্ট তু। অর্থাৎ আমরা জাপানি দুজন, তোমরা বাঙালি দুজন, পারফেক্ট। কাল সকালে আমাদের সমুদ্রগর্ভে অভিযান শুরু। কি আছে কপালে ঈশ্বর জানেন। তবে এটা জানি যে এই সুযোগ ছাড়া ভুল হতো। আর যাই হোক না কেন, একটা নতুন জগৎ যে দেখা হবে সে বিষয়ে তো সন্দেহ নেই। 24শে জানুয়ারি, ঠিক 12 ঘন্টা আগে আমরা সমুদ্রগর্ভে প্রবেশ করেছি। এখানে ডায়েরি লেখার সুযোগ সুবিধা হবে কিনা জানতাম না। এসে দেখছি দিব্যি আরামে আছি। ব্যবস্থা এত চমৎকার, আর অল্প জায়গার মধ্যে কেবিনটা এত গুছিয়ে প্ল্যান করা হয়েছে যে কোনো সময় ঠাসাঠাসি ভাবটা আসে না। নিঃশ্বাসের কোনো কষ্ট নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা জাপানি, আর সেটা আমার ধাতে আসবে না বলে আমি আমার বটিকা ইন্ডিয়ার একটা বড়ি দিয়ে খাওয়া সেরেছি। আমার আবিষ্কৃত এই বড়ির একটাতেই পুরো দিনের খাওয়া হয়ে যায়। জাপানিরা কাঁচা মাছ খেতে ভালোবাসে, এরাও তাই খাচ্ছে বলে নিউটনের ভারী সুবিধা হয়েছে। অবিনাশবাবু আজ শাকসবজি খেলেন আর এক পেয়ালা জাপানি চা খেলেন। বুঝলাম এতে ওর মন আর পেট কোনোটাই ভরল না। কাল বলেছেন আমার বড়ি একটা খেয়ে নেবেন, যদিও আমি জানি এ বড়িতে ওর একেবারেই বিশ্বাস নেই। আমার নিজের কথা বলতে পারি যে এখানে এসে অবধি খাওয়ার কথাটা প্রায় মনেই আসছে না, কারণ সমস্ত মন পড়ে আছে কেবিনের ওই 3 কোণা জানালাটার দিকে। জাহাজ থেকে একটা তীব্র আলো জানালার বাইরে প্রায় 25 গজ দূর পর্যন্ত আলো করে দিয়েছে, আর সেই আলোতে এক বিচিত্র ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল জগৎ আমাকে একেবারে স্তব্ধ করে রেখেছে। এই মাত্র 10 মিনিট হলো আমাদের জাহাজ থেমেছে। হামাকুরা আর তানাকা ডুবুরির পোশাক পরে জাহাজ থেকে বেরিয়ে কিছু সামুদ্রিক উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে গেছে, আর এই যাবার সুযোগটা নিয়ে আমি ডায়েরি লিখে ফেলেছি। অবিনাশবাবু বললেন, আপনাকে ওই পোশাক পরিয়ে বাইরে নিলে আপনি বেরোতে পারেন। আমি বললাম, কেন পারবো না, ওতে তো বাহাদুরির কিছু নেই। জলের তলায় যাতে সহজে চলাফেরা করা যায় তার জন্যই তো এই পোশাক তৈরি করা। আপনাকে পরিয়ে দিলে আপনিও পারবেন। অবিনাশবাবু দুহাত দিয়ে তার দোকান মোলে বললেন, রক্ষে করুন মশাই, বাড়াবাড়িরও একটা সীমা আছে। আমি এর মধ্যেই বেশ আছি। স্বাদ করে হাবুডুবু খাওয়ার মতো ভীমরতিতে আমার ধরেনি। সকাল থেকে নিয়ে আমরা প্রায় 25 মাইল পথ ঘুরেছি সমুদ্রের তলায়। উপকূল থেকে খুব বেশি দূরে সরে ভিতরের দিকে যাইনি, কারণ মাছগুলো যখন জালে ধরা পড়েছিল আর পরশু রাত্রেও যখন তাদের ডাঙায় উঠতে দেখেছি, তখন তারা যে কাছাকাছির মধ্যেই আছে এটা আন্দাজ করা যেতে পারে। খুব বেশিও গভীরেও যাইনি আমরা, কারণ 3-3.5 হাজার ফুটের নিচে সূর্যের আলো পৌঁছায় না বলে মাছও সেখানে প্রায় থাকে না বললেই চলে। অন্তত রঙিন মাছ তো নয়, কারণ সূর্যের আলোই মাছের রঙের কারণ। এই 12 ঘন্টার মধ্যে কত যে বিচিত্র ধরনের মাছ ও সামুদ্রিক উদ্ভিদ দেখেছি তার হিসেব নেই। 10 ফুট নিচে নামার পর থেকেই জেলিফিশ জাতীয় মাছ দেখতে পেয়েছি। ওগুলো যে মাছ সে কথা অবিনাশবাবু বিশ্বাসই করবেন না। খালি বলেন, লেজ নেই, আঁশ নেই, মাথা নেই, কানকো নেই, মাছ বললেই হলো। প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ দেখে অবিনাশবাবু বললেন, ওগুলো কি মাছ বলে চালাতে চান নাকি? আমি ওকে বুঝিয়ে দিলাম যে ওগুলো সামুদ্রিক গাছপালা। অনেক মাছ আছে যারা এইসব গাছপালা খেয়ে জীবন ধারণ করে। অবিনাশবাবু চোখ কপালে তুলে বললেন, মাছের মধ্যেও তাহলে ভেজিটেরিয়ান আছে? ভারী আশ্চর্য তো। তানাকা উদ্ভিদ সংগ্রহ করে ফিরে এসেছে, আর আমাদের জাহাজ আবার চলতে শুরু করেছে। কাতারে কাতারে মাছের দল আমাদের জানালার পাশ দিয়ে যাচ্ছে। একটা বিরাট চ্যাপ্টা মাছ এগিয়ে আর ভারী কৌতূহলী দৃষ্টি দিয়ে আমাদের কেবিনের ভিতরটা দেখতে লাগলো। জাহাজ চলেছে আর মাছও সঙ্গে সঙ্গে চলেছে। তার দৃষ্টি আমাদের দিকে। নিউটন জানালার সামনের টেবিলের উপর উঠে কাচের উপর থাবা দিয়ে ঠিক মাছটার মুখের উপরে ঘষতে লাগলো। প্রায় 5 মিনিট এইভাবে চলার পর মাছটা হঠাৎ বেঁকে পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে গেল। তানাকা দিনের বেলা মাঝে মাঝে সার্চ লাইট নিভিয়ে দিচ্ছেন, স্বাভাবিক আলো কতখানি আছে দেখবার জন্য। বিকেলের পর থেকে আলো আর নেভানো হয়নি। ঘণ্টাখানেক আগেই হামাকুরা বলেছে
যদি 1000 ফুট গভীরতার মধ্যে রক্তমাছ দেখা যায়, তাহলে আমরা উপকূল থেকে আরও উপরে গিয়ে আরও গভীরে নামব। এমনও হতে পারে যে এ মাছ হয়তো একেবারে অন্ধকার সামুদ্রিক জগতের মাছ। আমি তাতে বললাম, কিন্তু এরা যে সূর্যের আলোতে বেরোতে পারে সেটার তো প্রমাণ পাওয়া গেছে। হামাগুরা গম্ভীরভাবে বলল, জানি, আর সেখানেই তো এর জাত বুঝতে এত অসুবিধা হচ্ছে। সহজের সন্ধান পাওয়া যাবে বলে মনে হয় না। তানাকা তার ক্যামেরা দিয়ে ক্রমাগত সামুদ্রিক জীবের ছবি তুলে যাচ্ছে। কিছুক্ষণ আগে দুটো হাঙর একেবারে জানালার কাছে এসে পড়েছিল। তাদের হায়ের মধ্যে দিয়ে ধারালো দাঁতের পাটি দেখে সত্যি ভয় করে। অবিনাশবাবুকে বললাম, ওই যে হাঙরের পিঠে 3 কোণা ডানার মতো জিনিসটা দেখছেন, ওটিও মানুষের খাদ্য। ইচ্ছে করলে চীনের রেস্টুরেন্টে গিয়ে শার্কস ফিন স্যুপ খেয়ে দেখতে পারেন আপনি। অবিনাশবাবু বললেন, সে তো বুঝলাম, সেরকম তো ষাঁড়ের লেজের স্যুপও হয় বলে শুনেছি, কিন্তু ভেবে দেখুন যে প্রথম এইসব জিনিস খেয়ে তাকে খাদ্য বলে সার্টিফিকেট দিল, তার কত বাহাদুরি। কচ্ছপ জিনিসটাকে দেখলে কি আর তাকে খাওয়া যায় বলে মনে হয়? ওই দেখুন না, পা দেখুন, মাথা দেখুন, খোলস দেখুন, যাকে বলে কিম্ভূত, অথচ কি সুস্বাদু। এখন বাজে রাত 8:30। অবিনাশবাবু এর মধ্যেই বার 2 হাই তুলেছেন। তানাকে একটা থার্মোমিটারে জলের তাপ দেখছে। হামাকুরা খাতা খুলে কি যেন লিখছে। ক্যাবিনের রেডিওতে ক্ষীণ স্বরে একটা মাদ্রাজি গান ভেসে আসছে। রক্তমৎস্যের কোনো সন্ধান আজকের মধ্যে পাওয়া যাবে বলে মনে হয় না। 25শে জানুয়ারি সকাল 8টা। কাল রাত্রের একটা চাঞ্চল্যকর ঘটনা এই বেলা লিখে রাখি। হামাকুরা আর তানাকা পালা করে জাহাজটা চালায়, কারণ একজনের পক্ষে ব্যাপারটা ক্লান্তিকর হয়ে পড়ে। আমি যে সময়ের কথা বলছি তখন ঘড়িতে বেজেছে রাত 11:30। 700 ফুট গভীরে সমুদ্রের জমির 4 হাত উপর দিয়ে চলেছে আমাদের জাহাজ। হামাকুরার হাতে কন্ট্রোল। তানাকা চোখ বুজে তার বাঙ্কি শুয়ে বিশ্রাম নিচ্ছে। অবিনাশবাবু ঘুমিয়ে পড়েছেন, আর তার নাক এত জোরে ডাকছে যে একবার মনে হচ্ছে তাকে সঙ্গে না নিলেই বোধহয় ভালো ছিল। আমার দৃষ্টি জানালার বাইরে। একটা ইলেকট্রিক ইল মাছ কিছুক্ষণ হলো আমাদের সঙ্গ নিয়েছে। এমন সময় সার্চ লাইটের আলোতে দেখলাম সমুদ্রের মাটিতে কি যেন একটা জিনিস চকচক করে উঠল। হামাগুরার দিকে চেয়ে দেখি সেও চকচকে জিনিসটাকে দেখছে। তারপর দেখলাম সে স্টিয়ারিং ঘুরিয়ে জাহাজটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। এবার জানালার দিকে এগিয়ে যেতেই বুঝলাম সেটা একটা 1.5 চারেক লম্বা কারুকার্য করা পিতলের কামান। সেটা যে এককালে কোনো জাহাজে ছিল আর সেই জাহাজের সঙ্গে যে সেটা জলের তলায় ডুবেছে সেটা আন্দাজ করতে অসুবিধা হলো না। তাহলে কি সেই জাহাজের ভগ্নাবশেষ কাছাকাছির মধ্যেই কোথাও রয়েছে? মনে মনে বেশ একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। কামানের চেহারা দেখে সেটা যে অন্তত 300-400 বছরের পুরনো সেটা বোঝা যায়। মুঘল জাহাজ না ওলন্দাজ জাহাজ না ব্রিটিশ জাহাজ? হামাকুরা আবার জাহাজের স্টিয়ারিং ঘোরালো। সার্চ লাইটের আলো সঙ্গে সঙ্গে ঘুরে গেল, আর ঘুরতেই কোনো এক অতিকায় সামুদ্রিক জীবের কঙ্কালের মতো চোখে পড়ল। এইখান দিয়ে একটা মাস্তুল, ওখানে হালের অংশ, পাঁজরের মতো কিছু খেয়ে যাওয়া ইস্পাতের কাঠামো, এখানে ওখানে মাটিতে ছড়ানো নানান আকারের ধাতুর জিনিসপত্র। প্রাচীন জাহাজ ডুবির প্রমাণ সর্বত্র ছড়ানো। দুর্ঘটনার কারণ ঝড় না যুদ্ধ তা জানি না, অথবা জানার কোনো উপায়ও নেই। এর মধ্যে তানাকাও বিছানা ছেড়ে উঠে এসে জানালার সামনে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বাইরের দৃশ্য দেখছে। আমি অবিনাশবাবুকে ঘুম থেকে তুললাম। দৃশ্য দেখে তার চোখ একেবারে ছানাবড়া হয়ে গেল। হামাকুরু জাহাজটাকে নোঙর ফেলে মাটিতে দাঁড়া করালো। অবিনাশবাবু বললেন, এই যে আরব্য উপন্যাসের কোনো দৃশ্য দেখছি মশাই। একবার নিজেকে মনে হচ্ছে সিনবাদ, একবার মনে হচ্ছে আলিবাবা। আলিবাবার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার একটা কথা মনে হলো। জাহাজের সঙ্গে কি কিছু ধনরত্ন সমুদ্রের তলায় তলিয়ে যায়নি? বাণিজ্য পথ হলে স্বর্ণমুদ্রা তাতে থাকবেই, আর সে তো জাহাজের সঙ্গে সঙ্গেই ডুববে। আর সে জিনিস তো নোনা ধরে নষ্ট হবার নয়। জাপানিদের হাবভাবেও একটা গভীর উত্তেজনা লক্ষ্য করলাম। দুজনে কিছুক্ষণ কি জানি কথাবার্তা বলল। তারপরে আমার দিকে ফিরে হামাকুরা বলল, উই গো আউট, ইউ কাম। কথা শুনে বুঝলাম আমি যা সন্দেহ করছি ওরাও তাই করছে।
সত্যি কোনো ধনরত্ন আছে কি না সেটা একবার ঘুরে দেখতে চায় ওরা। অবিনাশবাবু এতক্ষণ আমাদের কি কথাবার্তা হচ্ছিল সেটা ঠিক বুঝতে পারেননি। হঠাৎ সেটা আঁচ করে চোখের পলকে তিনি একেবারে নতুন মানুষ হয়ে গেলেন। রত্ন, মোহর, সোনা, রূপো, এসব কি বলছেন মশাই? এও কি সম্ভব? একদিন পরে আছে জলের তলায়, নষ্ট হয়নি? ইচ্ছে করলে আমরা নিতে পারি, নিলে আমাদের হয়ে যাবে। উফ, বলেন কি মশাই, বলেন কি? আমি অবিনাশবাবুকে খানিকটা শান্ত করে বললাম, অত উত্তেজিত হবেন না, এ ব্যাপারে গ্যারান্টি কিছু নেই, এটা আমাদের অনুমান মাত্র। আছে কি না সেটা এরা দুজনে গিয়ে দেখবেন। শুধু এরা দুজনে কেন, আমরা যাব না? আমি তো অবাক, কি বলছেন অবিনাশবাবু? আমি বললাম, আপনি যেতে পারবেন ওই জলের মধ্যে, হাঙরের মধ্যে, ডুবুরির পোশাক পরে? আলবৎ পারবো। অবিনাশবাবু চিৎকার করে লাফিয়ে উঠলেন। ধনরত্নের লোভ তার মতো সাধারণ ভীতু মানুষের মনে এতটা সাহস আনতে পারে এ আমার ধারণা ছিল না। কি আর করি, নিউটনকে ফেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সত্যি বলতে কি, ধনরত্ন আছে কি না সঠিক জানা তো নেই, আর ও বিষয়ে আমার তেমন লোভও নেই। হামাকুড়োকে বললাম, আমার বন্ধু যাবে তোমাদের সঙ্গে, আমি কেবিনেই থাকব। 10 মিনিটের মধ্যে ডুবুরির পোশাক পরে তিনজন কেবিন থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই জানালা দিয়ে তাদের ভগ্ন স্তূপের দিকে অগ্রসর হতে দেখলাম। তিনজনেরই আপাদমস্তক ঢাকা, একই পোশাক হওয়াতে তাদের আলাদা করে চেনা মুশকিল। তবে তাদের মধ্যে যিনি হাত পা একটু বেশি ছুটছেন তিনি যে অবিনাশবাবু সেটা সহজেই আন্দাজ করা যায়। আরও মিনিট 5 পরে দেখলাম তিনজনেই মাটিতে নেমে ভগ্নস্তূপের মধ্যে মাটির দিকে দৃষ্টি রেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। অবিনাশবাবুকে যেন একবার নিচু হয়ে মাটিও হাতড়াতে দেখলাম। তারপরে যে ব্যাপারটা হলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ অনুভব করলাম যে জলের মধ্যে একটা প্রচণ্ড বিস্ফোরণ জাতীয় কিছু হওয়ার দরুন আমাদের জাহাজটা সাংঘাতিকভাবে দুলে উঠল, আর সেই সঙ্গে 3 ডুবুরির দেহ ছিটকে গিয়ে জলের মধ্যে ওলটপালট খেতে খেতে আমাদের জাহাজের দিকে চলে এলো। চারিদিকে মাছের ঝাঁকের মধ্যে একটা চাঞ্চল্য আর দিশেহারা ভাব দেখে বুঝলাম যে অত্যন্ত অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। 2 জাপানি ও বিশেষ করে অবিনাশবাবুর জন্য অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু তারপরে যখন দেখলাম তিনজনেই আবার মোটামুটি সামনে নিয়ে জাহাজের দিকে অগ্রসর হচ্ছে, তখন অনেকটা নিশ্চিত হলাম। হামাকুড়ো আর তানাকা অবিনাশবাবুকে ধরাধরি করে কেবিনে ঢুকলো। তারপরে তারা পোশাক ছাড়লে পরে অবিনাশবাবুর ফ্যাকাশে মুখ দেখেই তার শরীর ও মনের অবস্থাটা বেশ বুঝতে পারলাম। ভদ্রলোক বিছানায় বসে হাঁপাতে হাঁপাতে বললেন, হুষ্টিতে ছিল বটে যে 61টা ভাড়া আছে, কিন্তু সেটা যে এমন ভাড়া তা জানতুম না। আমার কাছে আমারই তৈরি স্নায়ুকে সতেজ করার একটা ওষুধ ছিল, সেটা খেয়ে 5 মিনিটের মধ্যেই অবিনাশবাবু অনেকটা সুস্থ বোধ করলেন। আর তারপর জাহাজও আবার চলতে আরম্ভ করলো। বলা বাহুল্য, এই অল্প সময়ের মধ্যে ধনরত্নের সন্ধান কেউই পায়নি। তবে সেটা নিয়ে এখন কারোর আর বিশেষ চিন্তা নেই। সকলেই ভাবছে ওই আশ্চর্য বিস্ফোরণের কথা। আমি বললাম, কোনো তিমি জাতীয় মাছ কাছাকাছি চললে কি এমন আলোড়ন সম্ভব? তানাকা হেসে বলল, তিমি যদি পাগলা হয়ে গিয়ে জলের মধ্যে ডিগবাজিও খায়, তাহলেও তার ঠিক আশেপাশের জলে ছাড়া কোথাও এমন আলোড়ন হতে পারে না। এটা যে কোনো একটা বিস্ফোরণ থেকেই হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবিনাশবাবু বললেন, ভূমিকম্পের মতো জলকম্পও হয় নাকি মশাই? আমার তো যেন সেরকমই মনে হলো। আসলে কাছাকাছির মধ্যে হলে কারণটা হয়তো বোঝা যেত। বিস্ফোরণটা হয়েছে বেশ দূরেই, অথচ তা সত্ত্বেও কি সাংঘাতিক দাপট। কাছে হলে অত্যন্ত মজবুতভাবে তৈরি বলে জাহাজটা যদি বা রক্ষে পেত, মানুষ 3 জনের যে কী দশা হতে পারত সেটা ভাবতেও ভয় করে। জাহাজ ছাড়বার আধ ঘন্টার মধ্যেই সমুদ্রের জলে বিস্ফোরণের নানা রকম চিহ্ন দেখতে শুরু করলাম। অসংখ্য ছোট মরা মাছ ছাড়াও 60টা মরা হাঙর আমাদের আলোয় দেখতে পেলাম। একটা অক্টোপাসকে যন্ত্রণায় ছটফট করতে করতে চোখের সামনে মরতে দেখলাম। এছাড়া জলের উপর দিক থেকে দেখি অজস্র জেলিফিশ, স্টারফিশ, ইল ও অন্যান্য মাছের মৃতদেহ ধীরে ধীরে নিচে নেমে আসছে। আমাদের আলোর গণ্ডির মধ্যে পৌঁছলেই তাদের দেখা যাচ্ছে। আমি হামাকুড়োকে বললাম, বোধহয় জলের তাপ বেড়েছে, অথবা জলের সঙ্গে এমন একটা কিছু মিশেছে যা মাছ আর উদ্ভিদের পক্ষে মারাত্মক। তানাকা তার যন্ত্র দিয়ে জলের তাপ মেপে বলল,
47 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যাতে এসব প্রাণী বাঁচে তার চেয়ে প্রায় দ্বিগুণ। কি আশ্চর্য! এমন হলো কি করে? একমাত্র কারণ বোধহয় এই যে জলের তলায় একটা আগ্নেয়গিরি ছিল যেটার মুখ এতদিন বন্ধ ছিল, আজ সেটা ইরাপ্ট করেছে, আর তার ফলেই এত কাণ্ড। এছাড়া তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। 26 জানুয়ারি রাত 12টা। আমাদের ডুবুরি জাহাজের রেডিও সন্ধ্যা থেকে চালানো রয়েছে। দিল্লি, টোকিও, লন্ডন আর মস্কোর খবর ধরা হয়েছে। ফিলিপিনের ম্যানিলা উপকূলে, আফ্রিকার কেপ টাউনের সমুদ্র তীরে, ভারতবর্ষের কোচিন সমুদ্র তটে, রিও ডি জেনিরোর সমুদ্র তটে আর ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ম্যালিবু বিচে রক্তমৎস্য দেখা গেছে। সব শুদ্ধ 130 জন লোক এই রাক্ষসী মাছের ছোবলে মারা গেছেন বলে প্রকাশ। সারা বিশ্বে গভীর চাঞ্চল্য ও বৈজ্ঞানিকদের মনে চরম বিস্ময় দেখা দিয়েছে। বহু সমুদ্রতত্ত্ববিদ এই নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। কোথায় কখন রক্তখাকি রক্তমৎস্যের আবির্ভাব হবে সেই ভয়ে সমুদ্রে স্নান করা প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি জলপথে ভ্রমণ অনেক কমে গেছে। যদিও নৌকা বা জাহাজের গা বেয়ে মাছ উঠে মানুষকে আক্রমণ করেছে এমন কোনো খবর এখনো পাওয়া যায়নি। কোত্থেকে কিভাবে এই অদ্ভুত প্রাণীর উদ্ভব হলো তা এখনও কেউ বলতে পারেনি। পৃথিবীতে এভাবে অকস্মাৎ নতুন কোনো প্রাণীর আবির্ভাব গত কয়েক হাজার বছরের মধ্যে রয়েছে বলে আমার জানা নেই। আমরা এর মধ্যে বিকেল 5টা নাগাদ একবার জলের উপরে উঠেছিলাম। গোপালপুর থেকে প্রায় 100 মাইল দক্ষিণে চলে এসেছি আমরা। সমুদ্র তট থেকে জলের দিকে 20 গজ দূরে আমাদের ডুবুরি জাহাজ রাখা হয়েছিল। ডাঙায় কোনো বসতির চিহ্ন চোখে পড়ল না। সামনে বালি, পিছনে ঝাউবন, আর আরও পিছনে পাহাড় ছাড়ার কিছুই চোখে পড়ে না। নিউটন সমেত আমরা 4 জনই ডাঙায় গিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম। বিস্ফোরণ নিয়ে আমরা সকলেই ভাবছি, এমনকি অবিনাশবাবুও তার মতামত দিতে কসুর করছেন না। একবার বললেন, বাইরে থেকে তাক করে কেউ জলে বোমা টোমা ফেলেনি তো? অবিনাশবাবু খুব যে বোকার মতো কথা বলেছেন তা নয়, কিন্তু জলের মধ্যে বোমা কেন? কার শত্রু সমুদ্রের জলে বাস করছেন? জলের মাছ আর উদ্ভিদের উপর কার এত আক্রোশ হবে? আধা ঘন্টা খোলা হাওয়ায় পায়চারি করে আমরা জাহাজে ফিরে এলাম। সূর্যের আলো জলের নিচে যে পর্যন্ত পৌঁছয় তার মধ্যে রক্ত মাছের সন্ধান পাওয়া যায়নি বলে এবার আমরা ঠিক করেছি উপকূল থেকে বেশ কিছুটা দূরে গিয়ে আরও অনেক গভীর জলে নেমে অনুসন্ধান করব। অনেকেই জানেন সমুদ্রের গভীরতম অংশ কতখানি গভীর হতে পারে। প্রশান্ত মহাসাগরের এক একটা জায়গা 6 মাইলেরও বেশি গভীর। অর্থাৎ গোটা মাউন্ট এভারেস্টটা তার মধ্যে ডুবে গিয়েও তার উপরে প্রায় 2000 ফিট জল থাকবে। আমরা অন্তত 10,000 ফুট অর্থাৎ 2 মাইল নিচে নামবো বলে স্থির করেছি। এর চেয়ে বেশি গভীরে জলের যা চাপ হবে তাতে আমাদের জাহাজকে টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। এখন আমরা চলেছি 5000 ফুট নিচ দিয়ে। এখানে চিররাত্রি। দুপুরের সূর্য যদি ঠিক মাথার উপরেও থাকে তাহলে তার সামান্যতম আলো এখানে পৌঁছাবে না। এখানে উদ্ভিদ বলে কিছু নেই, কারণ সূর্যের আলো ছাড়া উদ্ভিদ জন্মাতে পারে না। কাজেই প্রবাল, প্ল্যাঙ্কটন ইত্যাদির যে শোভা এতদিন আমাদের ঘিরেছিল এখন আর তা দেখা যায় না। এখানে আমাদের ঘিরে আছে স্তরের পরে স্তর জলমগ্ন পাথরের পাহাড়। এইসব পাহাড়ের পাশ দিয়ে আমরা চলেছি। নিচে জমিতে বালি আর পাথরের কুচি, তার উপরে স্থির হয়ে বসে আছে, না হয় চলে ফিরে বেড়াচ্ছে শামুক ও কাঁকড়া জাতীয় প্রাণী। পাহাড়ের গায়ে গায়ে ক্ল্যাম জাতীয় শামুক আটকে রয়েছে ঘুটের মতো। এক জাতীয় ভয়াবহ কাঁকড়া দেখলাম। যেটা রয়েছে সেটা হলো মাছের ভিড়ের কিছু দূরে পর্বত প্রমাণ একটা কঙ্কাল। বুঝতে অসুবিধা হলো না যে সেটা একটা তিমি মাছের। এই বিশাল মাছের এই দশা হলো কি করে? এই প্রশ্নের একটা উত্তরই মাথায় আসে। এই বিঘৎ প্রমাণ মাছের দলই এই তিমিকে ভক্ষণ করেছে। রক্ত মাছের পেছনে যে পাহাড় তার চেহারাতেও একটা বিস্ময়কর বিশেষত্ব রয়েছে। অন্য অন্য পাহাড়ের গায়ের মতো এর গা এবড়ো থেবড়ো নয়। তাকে নিপুণ কারিগরির সাহায্যে একই সঙ্গে সুন্দর ও বাসযোগ্য করে তোলা হয়েছে। তার গায়ে গায়ে সারি সারি অসংখ্য সুড়ঙ্গ কাটা হয়েছে, যেগুলো পাহাড়ের ভিতরে চলে গেছে। এই সুড়ঙ্গের ভিতরটা অন্ধকার নয়, এর প্রত্যেকটার ভিতরে আলোর ব্যবস্থা আছে। এই আলো লাল, অর্থাৎ এ রাজ্যের সবই লাল। এই সব দেখতে দেখতে আমার মাথার ভিতরটা কেমন জানি করতে লাগলো। চোখটা ধাঁধিয়ে গিয়েছিল অবশ্যই, কিন্তু মাথার এ ভাবটা সে কারণে নয়, একটা
আশ্চর্য ধারণা হঠাৎ আমার মনে উদিত হবার ফলেই এই অবস্থা। এরা যদি পৃথিবীর প্রাণী না হয়, যদি এরা অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকে, হয়তো তাদের নিজেদের গ্রহে আর জায়গা কুলোচ্ছে না, তাই পৃথিবীতে এসেছে বসবাস করতে। হামাগুরুকে কথাটা বলাতে সে বলে উঠল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমার নিজেরও ধারণাটাকে ওয়ান্ডারফুল বলেই মনে হয়েছিল। শুধু তাই নয়, এটা সম্ভব বটে। এ প্রাণী পৃথিবীতে সৃষ্টি হতে পারে না, হলে সেটা এতদিন মানুষের অজানা থাকতো না। কারণ বিশেষত এরা যে শুধু জলের তলাতেই থাকে তা তো না, এরা উভয়চর। ডাঙায় উঠে এরা মানুষ মারতে পারে, ডাঙা থেকে হেঁটে এরা জলে নামতে পারে। হামাগুরা হঠাৎ বলল, ওরা মুখ দিয়ে কোনো শব্দ করছে কিনা এবং সে শব্দের কোনো মানে আছে কিনা সেটা জানা দরকার। শুশুক মাছ শীষ দেয়, সেটা বোধহয় তুমি জানো। সেই শীষ রেকর্ড করে জানা গেছে যে সেটা একরকম ভাষা। ওরা পরস্পরের সঙ্গে কথা বলে মনের ভাব প্রকাশ করে। এরাও হয়তো তাই করছে। এই বলে হামাকুরা কেবিনের দেয়ালের একটা ছোট্ট দরজা খুলে তার ভিতর থেকে একটা হেডফোন জাতীয় জিনিস বার করে কানে পড়ল। তারপর টেবিলের উপরে অনেকগুলো বোতামের মধ্যে দু একটা একটু এদিক ওদিক ঘোরাতেই তার চোখে মুখে বিস্ময় উল্লাসের ভাব ফুটে উঠল। তারপরে হেডফোনটা খুলে আমাকে দিয়ে বলল, শোনো। সেটা কানে লাগাতেই নানা রকম অদ্ভুত তীক্ষ্ণ শব্দ শুনতে পেলাম। তার মধ্যে একটা বিশেষ শব্দ যেন বারবার উচ্চারিত হচ্ছে, ক্লি 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 ক্লি। এটা কি শুধুই শব্দ, না এর কোনো মানে আছে? অবিনাশবাবু দেখি এর ফাঁকে আমার লিঙ্গুওগ্রাফ যন্ত্রটা বার করে আমার দিকে এগিয়ে ধরে বসে আছেন। এরকম বুদ্ধি নিয়ে উনি তো অনায়াসে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারেন। কিন্তু কোনো ফল হলো না, কোনো শব্দেরই কোনো মানে আমার যন্ত্রের লেখা হলো না। অথচ যন্ত্র খারাপ হয়নি, কারণ জাপানি ভাষায় অনুবাদ গড়গড় করে হয়ে যাচ্ছে। কি হলো তাহলে? হামাকুরা বলল, এর মানে একমাত্র এই হতে পারে যে ওরা যে কথা বলছে তার কোনো প্রতিশব্দ আমাদের ভাষায় নেই। অর্থাৎ ওদের ভাষা আর ওদের ভাব দুটোই মানুষের চেয়ে আলাদা। এতে আরও বেশি মনে হয় যে ওরা অন্য কোনো গ্রহের প্রাণী। যন্ত্রটা রেখে দিলাম। কি বলছে সেটা জানার চেয়ে কি করছে সেটা দেখাই ভালো। রক্তমৎস্যের দৃষ্টিশক্তি বোধ হয় তেমন জোরালো নয়, কারণ আমাদের জাহাজটা তারা এখনো দেখতে পায়নি। তাই কি, নাকি ওদের মধ্যে কোনো একটা কারণে এমন উত্তেজনার সৃষ্টি হয়েছে যে ওদের আশেপাশের কি আছে না আছে সেদিকে ওরা ভ্রুক্ষেপই করছে না? বিনা কারণে এমন চাঞ্চল্য কোনো প্রাণী প্রকাশ করতে পারে সেটা বিশ্বাস করা কঠিন। এটা ভাবতে ভাবতেই হঠাৎ মাছের হাবভাবে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তারা হঠাৎ দুই দলে ভাগ হয়ে গেল। তারপর দুই দল গোলকটার দুদিকে গিয়ে সেটাকে যেন বারবার ধাক্কা মেরে সরাতে চেষ্টা করতে লাগলো। তারপর দেখি তারা গোলকটাকে চারপাশ থেকে ঘিরে একই সঙ্গে সেটার দিকে চার্জ করে গিয়ে তাতে ঠেলা মারছে। এই জিনিসটা তারা প্রায় 5 মিনিট ধরে করলো। তারপরে এক মর্মান্তিক ব্যাপার ঘটতে দেখলাম। দল থেকে একটি একটি করে মাছ ছটফট করতে করতে যেন নির্জীব হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। হঠাৎ যেন কিসে তাদের প্রাণশক্তি হরণ করে নিচ্ছে। সেটা কি ক্লান্তি বা কোনো ব্যারাম বা অন্য কিছু? একটু চিন্তা করতেই বিদ্যুতের একটা ঝলকের মতো সমস্ত জিনিসটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। অন্য কোনো গ্রহ থেকে এই উভয়চর প্রাণীরা এসেছে পৃথিবীতে বসবাস করতে। জলের ভাগ এখানে বেশি, তাই জলেই নেমেছে, কিংবা হয়তো জলেই থাকবে বলে এসেছে। তারপর হয় জলের তাপ বা জলে কোনো গ্যাস বা ওই জাতীয় কিছুর অভাব বা অতিরিক্ততা এদের জীবন ধারণের পথে বাধার সৃষ্টি করেছে। তাই এদের কেউ কেউ জল থেকে ডাঙায় উঠে দেখতে গেছে সেখানে বসবাস করা যায় কিনা। ডাঙায় উঠে দেখেছে মানুষকে। হয়তো ধারণা হয়েছে মানুষ তাদের শত্রু, তাই আত্মরক্ষার জন্য তাদের কয়েকজনকে কামড়িয়ে বা হুল ফুটিয়ে মেরেছে। তারপর তারা জলে ফিরে এসে ক্রমে বুঝতে পেরেছে যে পৃথিবীতে থাকলে তারা বেশি দিন বাঁচতে পারবে না। খুব সম্ভবত ওই লাল গোলকে করেই তারা এসেছিল, আবার ওতে করেই তারা ফিরে যেতে চায়। দুর্ভাগ্যবশত গোলকটা সমুদ্রের মাটিতে এমনভাবে আটকে গেছে যে সেটাকে উপরে তোলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে সে গোলকটাকে আলগা করতে না পারলে হয়তো তাদের সকলেরই সলিল সমাধি হবে। হামাগুরাকে বললাম, ওই গোলকটাকে যে করে হোক মাটি থেকে আলগা করে দিতে হবে। এদের সাধ্যে আছে বলে মনে হয় না।
হামাকুরা তানাকাকে জাপানি ভাষায় তাড়াতাড়ি কি জানি বলল আমাদের জাহাজটাকে দিয়ে ওটাকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই, তবে সেটাই করা হোক। চোখের সামনে একের পর এক মাছ মরে পাক খেতে খেতে মাটিতে পড়ছে, এই দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না। তানাকা জাহাজটাকে চালু করে খুব আস্তে এবং সাবধানে গোলকটার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। যখন হাত দশকের মধ্যে এসে পড়েছি তখন আর এক বিদঘুটে ব্যাপার শুরু হলো। মাছগুলো হঠাৎ তাদের ভিড়ের মধ্যে জাহাজটাকে ঢুকতে দেখে বোধহয় ভাবলো কোনো শত্রু তাদের সর্বনাশ করতে এসেছে। তারা দলে দলে আমাদের দিকে মুখ ঘুরিয়ে আমাদের কেবিনের 3 কোণা জানালার কাছে এসে ধাক্কা মারতে আরম্ভ করলো। সে এক দৃশ্য, সমস্ত কেবিনের ভিতরটা লাল আভায় ধকধক করছে। মাছের পর মাছ এসে মরিয়া হয়ে জানালায় ঠোকর মারছে। তাদের দৃষ্টিতে একটা হিংস্র অথচ ভয়ার্থ ভাব। নিউটনের যা দশা হলো তা লিখে বোঝানো মুশকিল। মুখ দিয়ে ক্রমাগত ফ্যাস ফ্যাস শব্দ আর সামনের পায়ের 2 থাবা দিয়ে অনবরত কাচের উপরে আঁচড়। অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি উনি চোখ বুঝে বিড়বিড় করে ইষ্টনাম জপ করছেন। তার মুখ ফ্যাকাশে হয়ে তার উপরে মাছের লাল আলো পড়ে এক অদ্ভুত গোলাপি ভাব। একটা মৃদু ধাক্কা অনুভব করে বুঝলাম আমাদের জাহাজে গোলকের গায়ে ঠেকেছে। তার কয়েক সেকেন্ড পর তানাকা জাহাজটাকে পিছিয়ে আনতে আরম্ভ করলো। খানিকটা পিছতেই দেখলাম গোলকটা মাটি থেকে আলগা হয়ে ভাসমান অবস্থায় জলের মধ্যে দুলছে। এবার এক অভাবনীয় দৃশ্য। গোলকের তলার দিকে যে একটা দরজা ছিল সেটা আগে বুঝতে পারিনি। যত জ্যান্ত মাছ বাকি ছিল সব দেখি এবার একসঙ্গে আমাদের জাহাজ ছেড়ে বিদ্যুৎ বেগে গোলকের তলায় দিয়ে হুড়মুড় করে দরজা দিয়ে ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। তারপরে যেটা হলো তার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত ছিল, কিন্তু আমরা ছিলাম না। একটা প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দেখলাম গোলকটা তীর বেগে উপরের দিকে উঠছে। সেই বিস্ফোরণের ফলে জলের চাপ এসে আমাদের জাহাজে ধাক্কা মারল। সেই ধাক্কার চোটে জাহাজ ফুটবলের মতো ছিটকে গিয়ে আছাড় খেল পেছনের পাহাড়ে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন বুঝলাম নিউটন আমার কান চাটছে। কেবিনের মেঝে থেকে উঠে অনুভব করলাম আমার কাঁধে একটা যন্ত্রণা। হামাগুড়া দেখি তানাকার মাথায় একটা ব্যান্ডেজ বাঁধছে। অবিনাশবাবু ছিটকে গিয়ে একটা বিছানার উপরে পড়েছিলেন, তাই বোধহয় ওর তেমন চোট লাগেনি। ওকে দেখে মনে হলো উনি বেশ নিশ্চিতভাবেই ঘুমাচ্ছেন। কাঁধে একটা মৃদু চাপ দিতেই ধর্মর করে উঠে বসে চোখ বড় বড় করে বললেন, এই এক্সরেতে কি বলছে? বুঝলাম উনি স্বপ্ন দেখছেন যে ওনার হাড়গোড় সব ভেঙে গেছে। জাহাজ উপরের দিকে উঠছে। কারিগরির আশ্চর্য বাহাদুরি এই জাপানিদের। এত বড় একটা ধাক্কায় জাহাজের কিছুমাত্র জখম হয়নি। বাইরে যদি বা কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই মারাত্মক নয়। আর ভেতরে শুধু একটা প্লাস্টিকের গ্লাস উল্টে গিয়ে খানিকটা জল আমার বিছানায় পড়েছে, ব্যাস। হামাকুরা বলল, প্রথমবার যে ধাক্কা খেয়েছিলাম সেটা বোধহয় অন্য আর একটা গোলকের বিস্ফোরণ। আমি বললাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এরা সবাই একই সঙ্গে যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যাচ্ছে। কোন গ্রহ থেকে এরা এসেছিল সেটা কোনোদিন জানা যাবে কি? বোধহয় না। তবে এই ভিন গ্রহবাসী রক্তমৎস্য যে বিজ্ঞানে কতদূর অগ্রসর হয়েছে সেটা ভাবতে অবাক লাগে। তানাকা এ মাছের অনেক ছবি তুলেছে। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম সে সময় জাহাজ ছাড়ার আগে হামাকুরা বাইরে বেরিয়ে 2টো মরা মাছের নমুনা নিয়ে এসেছে। মোট কথা আমাদের অভিযান মোটেই ব্যর্থ হয়নি। অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি তিনি অন্যমনস্কভাবে জানালার বাইরে তাকিয়ে গুনগুন করে গান গাইছেন। আমি বললাম, সমুদ্র গর্ভে এই অভিযানটা আপনার কাছে বেশ উপভোগ্য হয়েছে বলেই মনে হচ্ছে। অবিনাশবাবু বললেন, মাছ জিনিসটা সেরকম উপাদেয়। মাছের জগৎটা যে উপভোগ্য হবে তাতে আর আশ্চর্য কি? আমার তো মনে হচ্ছে আমার জ্ঞানের ভাণ্ডার আরো অনেক ভরে উঠল। আপনি ভাবছেন জ্ঞান আর আমি ভাবছি পকেট। কিরকম? আমি অবাক হয়ে অবিনাশবাবুর দিকে চাইতেই ভদ্রলোক তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা চাপ বাঁধার ডেলা বের করে আমার দিকে এগিয়ে দিলেন। সেটা হাতে নিয়ে ভালো করে আলোতে দেখতেই আমার চোখ কপালে উঠল। সেই ডেলার মধ্যে রয়েছে অন্তত 10খানা আরবি ভাষার ছাপ মারা মোগল আমলের সোনার মোহর।